পারেন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পৃথিবী যখন ভয়াবহ কম্পনে প্রকম্পিত হবে আর জমিন যখন তার ভেতরের সবকিছু বাইরে নিক্ষেপ করবে, তখন মানুষ বলে উঠবে, কি হলো? সেদিন প্রতিপালকের নির্দেশে জমিন তার বুকের উপর সংঘটিত সমস্ত ঘটনা বয়ান করবে। সেদিন সকল মানুষ এক এক করে আলাদাভাবে উপস্থিত হবে এবং পৃথিবী দেশে যা করেছে তার প্রতিটি কাজ তাকে দেখানো হবে। যে পৃথিবীতে অনুপরিমাণ সৎকর্ম করেছে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ অন্যায় করেছে সে তাও দেখতে পাবে সুস্পষ্টভাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। তার কণ্ঠ অতি সুন্দর, যা মনকে আকৃষ্ট করে তোলে। আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে পবিত্র কোরআন থেকে এত সুন্দর করে তেলাওয়াত করার জন্য। এরপর আমি চলে যাব সরাসরি ক্লাসের দিকে। আমাদের আজকের যিনি আলোচক, তার আলোচনা শুনে আমি বরাবরই মুগ্ধ হই, আমার মনকে উত্তাল করে তোলে। আমাদের মাঝে আজকে আলোচনায় আসছেন ডাক্তার রেহেনা পারভিন পদ্মা ম্যাম। বিষয় কেলিকার্ভ মেডিসিন। ম্যাম, আপনি ফ্রি থাকলে শুরু করতে পারেন। ধন্যবাদ। জি ম্যাম, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সম্মানিত হোমিও ডক্টরসগণ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি রেহেনা পারভিন পদ্মা বলছি গাজীপুর থেকে। শুরুতে সকল স্যার ম্যামদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার কৃপায় আমরা সম্মিলিত হতে পেরেছি আরেকটি ক্লাসে। শুকর আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ক্লাসটির মূল পরিচালক, আমার হোমিও শিক্ষাগুরু সম্মানিত জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যারকে। তার প্রচেষ্টায় আজ আমি হোমিও শিক্ষা গ্রুপে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি। আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করুন, আমিন। এবং ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সঞ্চালিকা ম্যামকে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন, যদিও বা একটু বাড়িয়ে বলেছেন। তিনি এমনই একজন ব্যক্তি যিনি আমাদেরকে এক ডোরে বেঁধে রেখেছেন হোমিও শিক্ষা গ্রুপকে। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি একটু আগে যিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং তর্জমা করেছেন, তাকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আল্লাহ পাক স্যারকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। তো যাই হোক, আজকে আমার আলোচিত মেডিসিন ক্যালিকার্ভ অথবা কার্বনেট অফ পটাশও যদি বলি তাহলেও ভুল হবে না। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, কন্টিনিউ করুন। জি, ধন্যবাদ। ক্যালিকার্ভ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উৎসটা জেনে নিব, উৎসটা কিসে। উৎসটি হচ্ছে মিনারেল গ্রুপে। আমরা মায়াজিম যদি দেখি তাহলে সোরিক সিফিলিক সাইকোটিক মায়াজম, এবং কাতরাতা যদি দেখি তাহলে এটি শীতকাতর মেডিসিন। এবং ডায়াথেসিস অর্থাৎ রোগ প্রবণতা যদি আমরা দেখি তাহলে এটি টিউবারকুলার। আর ক্রিয়াস্থল যদি দেখি তাহলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসজনিত রোগ লক্ষণে খুব ভালো একটি মেডিসিন আমাদের ক্যালিকার্ভ। ফুসফুসজনিত লক্ষণে অনেক কিছুই থাকতে পারে, যেমন সর্দি কাশি, পুরাতন কাশি, ক্রনিক হাঁপানি, ব্রঙ্কাইটিস, এছাড়া আরো অন্যান্য কাজ ইয়েতেও লাগে। ডিসপেপসিয়া, লাম্বার রিজিয়ন অর্থাৎ লো ব্যাক পেইনে, চোখের সমস্যা, মাথার সমস্যা, হৃদযন্ত্র,
ড্রপসি, অ্যানিমিয়া, বাতরোগ, উদারাময়, ফিমেল ডিজিজের ক্ষেত্রে, মেল ডিজিজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মেল এবং ফিমেল ডিজিজের ক্ষেত্রে সেক্সুয়াল অর্গানের উপরে ভালো কাজ করে আমাদের ক্যালিকার্প। তো আমরা এখন একটু গঠন আকৃতিটা দেখি ক্যালিকার্পের রোগীগুলো কেমন হয়। আমাদের ক্যালকেরিয়া কার্প, ক্যালিকার্প এ ধরনের যে মেডিসিন গুলা এনারা বেশিরভাগ চর্বি প্রধান হন, অর্থাৎ মোটা হওয়ার প্রবণতা এনাদের একটু বেশি দেখা যায়। 1 মিনিট ম্যাম, জি পদ্মা ম্যাম প্লিজ 1 মিনিট। কেউ একজন প্রেজেন্টিং চালিয়েছেন, লব, ডক্টর লব প্লিজ প্রেজেন্টেশনটা বন্ধ করবেন। আমি শুরুতেই আমি কথাটা বলিনি, প্রত্যেকদিন একই কথা বলি যে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়তো হয়ে যায়, দয়া করে এটি একটু খেয়াল রাখবেন যাতে আনমিউট না হয় এবং ভিডিওটা অফ থাকে প্লিজ। এতে আলোচকের আলোচনা করতেও সমস্যা হয় এবং যেনারা মন দিয়ে ক্লাস করছেন তাদের জন্য এটা খুবই অসুবিধা হয়, খুব ডিস্টার্ব হয়। প্লিজ একটু খেয়াল রাখবেন। ম্যাম শুরু করুন। জি ম্যাম, তো যেটা বলছিলাম আমাদের ক্যালিকার্প যে মেডিসিনরা, অর্থাৎ ইনারা বেশিরভাগই চর্বি প্রধান, অর্থাৎ মোটা হওয়ার প্রবণতাটা ইনাদের বেশি থাকে, চোখের উপরের পাতা ফোলা থাকে, আবার অ্যানিমিয়াতেও ভোগে। ঠিক আছে, তো ক্যালিকার্পের রোগীরা অনেক সৎ হয়, দায়িত্বশীল হয়, কর্তব্যপরায়ণ হয়। এরা কিন্তু অন্যায় সহ্য করতে পারে না আমাদের কষ্টিকামের মতো। আর এনারা প্রচন্ড পরিশ্রমী হয়, কিছুটা ব্রায়ানিয়ার মতো ঘরকোনা স্বভাবেরও কিন্তু হয়। তারা সহজেই থাকতে চায়, কোনো কিছু মানে তারা সবসময় ঘরেই থাকতে চায়, কোনো কিছু কারো কাছে শেয়ার করতে চায় না। তাহলে অবশ্যই কিন্তু সেখানে আমরা যারা আর কি এ ধরনের সিমটম আর কি যাদের ক্ষেত্রে পাবেন আপনারা ঘরকোনা স্বভাবের, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালিকার্পকে চিন্তা করা যায়। দায়িত্ব এবং কর্তব্যশীল হতেই কিন্তু সে অনেক পরিশ্রমী হয়। মৃত্যু ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয় থাকে, ভবিষ্যতের ভয় থাকে আমাদের ক্যালিকার্পের রোগীতে। ক্যালিকার্পের রোগী আর্সেনির রোগীর মতো কিন্তু একা থাকতে পারে না। এখন আপনারা বলতে পারেন যে ম্যাম কেন একা থাকতে পারে না? কারণ একা থাকলে তার ভিতরে একটা মৃত্যু ভয় কাজ করে, এই বুঝি আমার মৃত্যু হতে পারে, কিংবা হয়তো বা তারা ভাবে এই বুঝি বাড়িতে আগুন লেগে গেল, কি হবে, সবসময় একটা তাদের অস্থিরতা কাজ করে। আমরা যদি দেখি তার মৃত্যু ভয় আছে, ভূতের ভয় আছে, অন্ধকারের ভয় আছে, এবং এসব লক্ষণও যদি পাই তাহলেও কিন্তু আমরা ক্যালিকার্পকে ভেবে দেখতে পারি। এখন প্রশ্ন হলো, আপনি এত ভয় পান কেন? এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাহলে একটু খেয়াল করলে দেখতে পারবেন আসলে ওনার ভয়টা কেন হয়। ওনার ভয়টা হয় কারণ ওনার আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব, আর সেখান থেকেই তিনি অসুস্থ বোধ করেন, আর অসুস্থ বোধ থেকে শুরু হয় ভয়, সাথে রাগ, বিরক্তিকর ভাব কাজ করে আমাদের ক্যালিকার্পের মাঝে। আমরা জানি ক্যালিগ্রুপের এই যে মেডিসিন গুলো, ইনাদের সবারই মোটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অর্থাৎ ক্যালিগ্রুপের যতগুলো মেডিসিন আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই মেডিসিন গুলোর পেশেন্টরা বেশিরভাগই মোটা সোটা চর্বি প্রবণ হয়। এই ছিল ক্যালিকার্পের একটা দিক। আমি এবার আরেকটা দিক নিয়ে কথা বলবো। এদের মনের অবস্থা প্রচন্ড অস্থির থাকে এবং এরা প্রচন্ড কলহপ্রিয়। বাড়ির লোকজনের সঙ্গে শুধু ঝগড়া বিবাদ করে, কোনো কিছু সহ্য করতে পারে না, অর্থাৎ ধৈর্য সহ্য একেবারেই কম। সামান্য কথাতেই ভয়ানক ভাবে রাগ করে, তারপর শুরু করে দেয় ঝগড়া। আমাদের কিন্তু ডক্টর কেন্ট সাহেব একটা মজার কথা বলেছেন ক্যালিকার্পকে নিয়ে। কথাটি হচ্ছে, হি ক্রেল উইথ হিজ ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ সে রুটি এবং মাখনের সাথেও কিন্তু ঝগড়া বিবাদ করে। দেখুন কি হাস্যকর আমাদের ক্যালিকার্পের রোগীগুলো। আসলে তার ভিতরে সহ্য ধৈর্য এতটাই কম থাকে, এজন্য কিন্তু বাটার আর রুটিকেও সে ছাড় দেয় না। এদিকে কিন্তু দেখুন সে কিন্তু একাও থাকতে পারে না, একটা মজার বিষয়। একা থাকা তার পক্ষে কিন্তু একেবারেই অসম্ভব। তারা সব সময় সঙ্গী চায়, কারণ তাদের ভিতরে যে মৃত্যু ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, ভবিষ্যতের ভয়, এগুলো কিন্তু বেশি কাজ করে। এই মেডিসিনটি যেহেতু শীত কাতর, তাই এর কাতরতা নিয়ে কিছু কথা বলি। এদের শীত কিন্তু কিছুতেই যেতে চায় না। এনারা শীত নিবারণের জন্য কি করে জানেন? এনারা শীত নিবারণের জন্য অনেকগুলো শীতের কাপড় একসঙ্গে পরে ফেলে।
রাতে ঘরের জানালাগুলো ন্যাকড়া দিয়ে তারা বন্ধ করে দেয়, তা না হলে এদের ঠান্ডার অবস্থা মানে প্রচন্ড খারাপ হয়ে যায়। ইনারা যে শীতকালে ঠান্ডাতেই যে এত কাতর হয়, আসলে কিন্তু বিষয়টা এরকম, মানে এর ভিতরে কিন্তু সীমাবদ্ধতা নয়। কারণ ইনাদেরকে দেখবেন, ইনারা বর্ষাকাল যে আসে, বর্ষাকালের যে ঠান্ডা যে বায়ুটা হয়, সেখানেও তাদের একটুতে ঠান্ডা লাগে। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ছিটেফোঁটা পড়লো কিংবা বৃষ্টির ঠান্ডা বাতাস লাগলো, সেখানেও তাদের ঠান্ডা লাগে, মানে একটুতেই তাদের ঠান্ডা লাগে। এজন্য অনেকেই কিন্তু প্রচন্ড রকমের সাবধানী হয়ে থাকেন তারা, যে তারা ভাবে এই বুঝি আমার ঠান্ডা লেগে যাবে, আমি যদি অসুখে ভুগি, এই ভয়ে কিন্তু তাদের ভিতরে সব সময়টা একটা কাজ করে, অর্থাৎ সব সময় ঠান্ডা দেখে ভয়। এক কথায় যদি আমি বলি, তাহলে ক্যালিকার্পের রোগীরা কিন্তু অনেক বেশি ঘামে। এত ঘাম হওয়া সত্ত্বেও তাদের গায়ের কাপড় কিন্তু আপনি সরাতে পারবেন না। কারণ হচ্ছে যে তাদের ভিতরে যে শীত প্রবণতা থাকে, এই জন্য ঘামলেও তারা তাদের কাপড় চোপড় কিন্তু গা থেকে সরায় না। ক্যালিকার্পের রোগীর মধ্যে আপনি যদি বলেন যে আপনি সন্তুষ্টতা খুঁজবেন, অর্থাৎ তারা কিসে সন্তুষ্ট, আপনি সেই সাবজেক্টটা ক্যালিকার্পের মধ্যে আপনি কখনোই খুঁজে পাবেন না। কারণ সে কোনো কিছুতে সন্তুষ্ট থাকে না, কোনো মানুষের উপরে সন্তুষ্ট নন, কোনো অবস্থার উপরে সন্তুষ্ট নন। এমনকি তাকে যদি একটা সুন্দর ঘরে আপনি শুইতে দেন, মানে খুব সুন্দর ঘর, সে দেখবে সেখানেও তার অস্থিরতা, সেখানে সে সন্তুষ্ট না, সুন্দর ঘরটা পেয়েও সন্তুষ্ট না। সে শুরু করবে কোথায় ফাঁকা আছে কিনা, কোথায় ঠান্ডা আসবে কিনা, সেটা নিয়ে, মানে সেটা নিয়েও সে সন্তুষ্ট না। এক কথায় সন্তুষ্টি শব্দটি আমাদের ক্যালিকার্পের পেশেন্টের জন্য নয়। এই যে ভিতরের অস্থিরতা, ব্যাকুলতা, এগুলোর কথা যে আমি বলছি, এটা কিন্তু অনেকে আবার আর্সেনিক অ্যালবের সঙ্গে গুলিয়ে ফেলেন। আর্সেনিকের অ্যালবেও কিন্তু একই সমস্যা, দ্রুত বল খাওয়ায়, মৃত্যু ভয়, ব্যাকুলতা, অনেক পিপাসা, কিন্তু অল্প অল্প করে পানি পান করে। এই উভয়ের কিন্তু একই রকম, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ক্যালিকার্বের চেয়ে আমাদের যে অস্থিরতার তীব্রতা আর্সেনিকের অনেক বেশি থাকে। অর্থাৎ আমি যে অস্থিরতাটার কথা এতক্ষণ বললাম ক্যালিকার্বের, আর্সেনিকের অস্থিরতাটা তার থেকে অনেক বেশি। আমাদের এটা মনে রাখতে হবে মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে। তো যাই হোক, ক্যালিকার্ব মাত্রই কিন্তু তীক্ষ্ণ সুই ফুটানো ব্যথা থাকে। ক্যালিকার্বের তাই কেটে ফেলার মতো ব্যথা, জ্বালাকর ব্যথা, সূচ ফোটানো ব্যথা ক্যালিকার্বের কিন্তু একটা বিশেষত্ব। অর্থাৎ এটা গুণ বলেন আর দোষ বলেন, যাই বলেন না কেন, এটা তার বিশেষত্ব। আর এই ব্যথাগুলো সঞ্চারণশীল হয়, অর্থাৎ কখনো এখানে তো কখনো ওখানে, পরক্ষণে আবার দেখা যাচ্ছে অন্য স্থানে। এটা কিন্তু ক্যালিকার্বের আর একটা স্বভাবগত একটা দিক। অতিরিক্ত তপ্ত সূচ, অর্থাৎ সুইটি যদি আপনি আগুনে পোড়া দেন এবং সেই সূচটি যদি আপনাকে বিদ্ধ করা হয়, তখন যে ব্যথাটি আপনি অনুভব করবেন, ক্যালিকার্বের ব্যথাটি কিন্তু ঠিক সেরকম। আমাদের এপিসমেলেও কিন্তু ব্যথা আছে, যন্ত্রণা আছে, একই রকম সুচকুটানো যন্ত্রণা আছে। তবে এপিসমেলের রোগীরা কিন্তু সব সময় ঠান্ডা চায়, আর আমাদের ক্যালিকার্বের রোগীরা কিন্তু সেটা চায় না, কারণ এরা খুব শীতকাতর, শীত দেখে প্রচন্ড ভয় পায়। এবং এপিসের ব্যথা সঞ্চারণশীল নয়, অর্থাৎ এপিসের ব্যথা কিন্তু আজ এখানে কাল ওখানে, কিংবা এই সময় এখানে পরক্ষণে অন্য জায়গায়, এরকমটি নয় যেটি আমাদের ক্যালিকার্বে হয়ে থাকে। আমাদের ক্যালিকার্বের রোগীর চোখের উপরের পাতাটা কিন্তু ফুলে যায় অনেক সময়, এটা একটা বিশেষ লক্ষণ। এদিকে অ্যাপিসার রোগীর কিন্তু নিচের চোখের পাতা ফোলে, আমরা অনেকেই জানি। আবার দেখবেন যে ফসফরাসের যে পেশেন্ট গুলো, এই পেশেন্টের রোগীর চোখের উপরের পাতা এবং নিচের পাতা সমস্ত, এমনকি সমস্ত মুখমণ্ডলে কিন্তু একটু ফোলা ফোলা ভাব থাকে। তাহলে আমরা কি বললাম, ক্যালিকার্বেরও চোখের উপরের পাতা ফোলা থাকে, চোখের উপরের হচ্ছে যে আমরা ভ্রুটা, সেটাও ফোলা থাকে। এদিকে অ্যাপিসমেলের রোগীর নিচের পাতা ফোলে। আবার ফসফরাস কি বলেছি, যে ফসফরাসের রোগীরা উপরের পাতা নিচের পাতা দুটোই ফোলে, এমনকি মুখে একটু ফোলা ফোলা ভাবও থাকে। এটা হচ্ছে আমাদের ফসফরাসে। আমি কিন্তু তিনটা মেডিসিনটাই বলে দিলাম। যে সকল ব্যক্তি দুর্বল প্রকৃতির হয়, অর্থাৎ রক্ত স্বল্পতা, অল্পতেই ক্লান্ত হয়ে যায়, তারা এতটাই ক্লান্ত হয়ে যায় থাকে যে, ধরুন আপনি এক জায়গায় বসে আছেন, আপনার পাশে একটি লোক বসে আছে, হঠাৎ করে দেখা যাবে যে লোকটি একাই গড়িয়ে পড়ছে। এখন একাই কেন গড়িয়ে পড়লো? সমস্ত শরীর তার অসাড় হয়ে আছে। এখন কারণ হচ্ছে, আপনি কারণটি যদি খুঁজতে যান তাহলে দেখবেন বেশিরভাগই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়াটা আছে। আর এই অ্যানিমিয়াটার জন্যই কিন্তু এই যে গড়ায় পড়া, এই যে যাই বলেন না কেন, নেতিয়ে পড়া, গড়িয়ে পড়া, এই ধরনের কাজগুলো কিন্তু
কাজ করে আর কি, এই ধরনের সমস্যাগুলো আর কি সম্মুখীন হয়। তো আমি যেহেতু এখানে হচ্ছে অ্যানিমিয়ার কথাটি বললাম, তাহলে অ্যানিমিয়া নিয়ে আমি আর দুটো কথা বলি। আই নো দ্যাট ইউ অল আর এক্সপার্ট অ্যাবাউট ক্যালিকার, তারপরেও আমি বলছি। তো অ্যানিমিয়া নিয়ে যদি কথা বলি, তাহলে অ্যানিমিয়া কি আমরা জানি, তারপরেও বলছি। অ্যানিমিয়া হলো একটি শারীরিক অবস্থা যেখানে রক্তের লাল রক্তকণিকা বা রেড ব্লাড সেলস বা হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। আর হিমোগ্লোবিনটা হলো কি? হিমোগ্লোবিন হলো রক্তের একটি প্রোটিন যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। এখন বুঝুন, আপনার যদি হিমোগ্লোবিন কম হয়, শরীরে যদি অক্সিজেনের অভাব হয়, আপনি তো এমনিতেই নেতিয়ে পড়বেন। এই জন্য আমি এনিমিয়া নিয়ে কথা বলছিলাম। তো এনিমিয়া দেখেন কেন হয়। দেখুন, শরীরে লোহিত রক্তকণিকার উৎপাদন যদি কমে যায়, যেমন ধরুন আয়রন, ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের অভাব যদি হয়, সেক্ষেত্রে আপনার অ্যানিমিয়া আসতে পারে। রক্তক্ষরণ, যেমন অতিরিক্ত মাসিক, পেপটিক আলসার, পাইলস, দুর্ঘটনা, রক্তে লোহিত কণিকার কিন্তু দ্রুত ভাঙানো হয়, অর্থাৎ যেটাকে হেমোলাইটিক অ্যানিমিয়াও বলে। আর জেনেটিক্সগত রোগের কারণেও কিন্তু অনেকের এ ধরনের সমস্যা হয়। এক মিনিট। জি, যেটা বলছিলাম, জেনেটিকগত রোগ লক্ষণের কারণেও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া হয়, যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া। এ ধরনের কারণেও কিন্তু আমাদের অ্যানিমিয়াটা চলে আসে। তো অ্যানিমিয়া হলে আমরা বুঝবো কি করে? দেখুন, আমাদের শরীরটি অতিরিক্ত দুর্বল এবং অবসাদে ভুগবে, মাথা ঘুরবে, শ্বাসকষ্ট হবে, মুখ ও চোখের নিচে ফ্যাকাশে ভাগ হবে, বুক ধড়ফড় করবে, হাত পা ঠান্ডা হবে। এটি হচ্ছে আমাদের অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া নিয়ে আমি কিছু বললাম, আমি জানি অনেকেই জানেন, তারপরে একটু মনে করিয়ে দিলাম যে আমরা কেন এই ক্যালিকার্বের রোগীগুলো এত নেতিয়ে পড়ে। তো যাই হোক, অ্যানিমিয়া তো আমরা বুঝলাম। এবার আসুন দেখি, বাত ব্যথায় আমাদের ক্যালিকার্ব কিন্তু খুব ভালো কাজ করে। তাহলে এই বাত ব্যথাটা কি আগে আমরা একটু জেনে নেই। আমরা তো সকলেই বলি বাত ব্যথা, বাত ব্যথা। আচ্ছা, দেখি একটু শুনি বাত ব্যথাটা কি। তো বাত ব্যথা অর্থাৎ রুমেটিক পেইন হলো এক ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা যা মূলত হাড়, জয়েন্ট, পেশি, লিগামেন্ট বা টেন্ডনে হয়ে থাকে। এটা একটি সাধারণ কিন্তু রোগ। বিশেষ করে বয়স্কদের মধ্যে কিন্তু এটি বেশি দেখা যায়। বিভিন্ন ধরনের বাত রয়েছে, তার মধ্যে পরিচিত বাত যেমন অস্টিও আর্থাইটিস বা বয়সজনিত বাত। সেক্ষেত্রে আপনাদের হাঁটু, কোমর, ঘাড় বা আঙুলের সন্ধিতে বেশি হয়। জয়েন্টের ঘর্ষণে হাড় ক্ষয় হয়। রিউমাটয়েড আর্থাইটিস, এসবের কারণেও কিন্তু এই যে জয়েন্টে হাড়, জয়েন্টের ক্ষয়, এগুলো বেশি হয় আর কি। এটা একটি অটোইমিউন রোগ। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি নিজ সন্ধিকে আক্রমণ করে, দুই পাশে সমানভাবে সন্ধিতে ব্যথা বা ফোলাভাব দেখা দেয়, ইউরিক অ্যাসিড জমে সন্ধিতে কিন্তু ব্যথা হয়, পায়ের বুড়ো আঙ্গুলে অর্থাৎ তীব্র ব্যথা হয়। অ্যানোকাইলোসিং স্পন্ডালাইটিস, মেরুদণ্ডের অর্থাৎ মেরুদণ্ডের জয়েন্টের যে প্রদাহ, সেগুলো হয়। পিঠ এবং কোমরের ব্যথা হয়, বিশেষ করে সকালে। তো বাত ব্যথার লক্ষণগুলা যে আমরা বলবো, অনেক সময় আমরা এমনি ব্যথা, বাত ব্যথা এগুলোকে গুলিয়ে ফেলি। তো বাত ব্যথার যে সাধারণ লক্ষণগুলো সেগুলো একটু বলি। যেমন ধরুন, জয়েন্টে ব্যথা এবং ফোলাভাব হবে, সন্ধিগুলো শক্ত হয়ে যাবে, বিশেষ করে সকালে। নড়াচড়া করলে ব্যথা কমা অথবা বাড়া হতে পারে। চলাফেরায় সীমাবদ্ধতা চলে আসবে, জ্বর বা ক্লান্তি ভাব, বিশেষ করে রিউমাটিক বাতে আর কি, এগুলো বেশি হয়। আর ব্যথার কারণ যদি আমরা এটাকে জানতে চাই, যে বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। যেমন ধরুন, কারো বয়স বৃদ্ধি হয়েছে, কিংবা অতিরিক্ত ওজন, হরমোনজনিত পরিবর্তন, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, এ ধরনের কিন্তু পূর্ববর্তী ইনফেকশন বা ট্রমা, বংশগত কারণ ইত্যাদি কারণেও কিন্তু আমাদের এই বাত ব্যথাগুলো হয়ে থাকে। তাহলে দেখুন, আমাদের এই বাত ব্যথায় কিন্তু ক্যালিক্যাপ খুব ভালো কাজ করে। আমাদের রাস্টক্স, ব্রায়োনিয়া, রোডোডেনড্রন, ফাইটোলক্কা, রোটা, লাইকোপোডিয়াম এর মতো আর কি ক্যালিকার্বও কিন্তু খুব দারুণ ভাবে কাজ করে। কিন্তু আসল কথা হলো, যদি সুই ফুটানো ব্যথা হয় এবং যদি ক্রনিক রিউমাটিজম হয়, তাহলে ক্যালিকার্ব কিন্তু খুব ভালো কাজ করে। এবং তার সাথে যদি বলে আমার এত ব্যথা, এত ব্যথা, আমার দাঁতেও ব্যথা, এবং কি দাঁতেও আমার সুই ফুটানোর মতো ব্যথা করছে, তাহলে কিন্তু আমরা
ক্যালিকার্পে ভাববো। কিন্তু এই যে আমি সুই ফুটানোর কথা বললাম, এই সুই কিন্তু একটা সুই না, একাধিক সুই ফুটানোর যে অনুভূতিটা, আপনাকে একবার একটা সুই দিয়ে গুঁতো দিলে যে ব্যথাটি পাবেন, 10টা দিয়ে যদি গুঁতো মারা হয় আপনার ব্যথার তীব্রতাটা আরো বেশি হবে। আমি বোঝানোর ক্ষেত্রে বলছি যে এই ব্যথাটা কিন্তু একটা সুই ফুটানো ব্যথা নয়, এটা হচ্ছে একাধিক সুই ফুটানোর মতো অনুভূতি তাদের কাজ করে বাত ব্যথায়। তারা বছরে একবার হলেও আক্রান্ত হয়ে পড়ে, সাথে জ্বর ভাব থাকে। এই জ্বর ভাব থাকলে কিন্তু আমাদের ব্যাপটেশিয়াটা খুব ভালো কাজ করে, আমাদের ব্যাপটেশিয়া মাদারটা বাত ব্যথায় কিন্তু অনেক ভালো কাজ করে। এবার আসুন আমরা যদি লো ব্যাক পেইনে যাই, তাহলে লো ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা যদি দেখি, হাঁটু থেকে কোমর পর্যন্ত ব্যথা সঞ্চারিত হয়, সুই ফুটানো অনুভূতি থাকে, তাহলে কিন্তু সেখানে ক্যালিকার্পে ভাববো। এখন এই লো ব্যাক পেইনটা এটা আবার কি? এটা হলো কোমরের নিচে অনুভূত যন্ত্রণার একটা সাধারণ সমস্যা, যা অনেক কারণে হতে পারে এবং যেটাকে আমরা লো ব্যাক পেইন অথবা কোমরের ব্যথা বলি। এখন কোমর ব্যথার সম্ভাব্য কারণ তো থাকবে, এমনিতে তো আর কোমর ব্যথা করবে না, তাহলে আমরা একটু কারণগুলো বলি। যেমন মাসল স্ট্রেন বা লিগামেন্ট যদি টান পড়ে সেক্ষেত্রে আপনার পেইন হতে পারে, ভারী কিছু তোলা বা হঠাৎ মোচড় খাওয়ার কারণেও হতে পারে, ডিস্কের সমস্যা অর্থাৎ হেরিনিয়েটেড ডিস্ক, মানে অর্থাৎ ডিস্ক ফেটে গেলে নার্ভে যদি চাপ পড়ে সে কারণেও আপনার কিন্তু লো ব্যাক পেইনটা হতে পারে। তারপরে হচ্ছে বয়স বাড়লে যে ডিস্কের ক্ষয় হয় সেটিও হতে পারে। আর্থাইটিক্স অর্থাৎ অস্টিও আর্থাইটিক্স কোমরের জয়েন্টের ব্যথা সৃষ্টি করতে পারে। সাইটিকা যদি হয় তাহলে কোমর থেকে পায়ের নিচে যাওয়া নার্ভ চেপে গেলে, আর যদি অস্থি ক্ষয় যদি হয় তাহলে হাড় দুর্বল হলে হালকা আঘাতে ফ্র্যাকচার হতে পারে। আর খারাপ ভঙ্গি, আমরা কিন্তু দেখি অনেকে নিজের দোষেও কিন্তু অনেক সময় লো ব্যাক পেইন হয়। দেখা যাচ্ছে সঠিক ভঙ্গিতে আমরা বসি না, দীর্ঘক্ষণ বসে থাকা বা সঠিকভাবে না হাঁটার কারণেও কিন্তু আমাদের এই লো ব্যাক পেইনটা হয়ে থাকে। গাইনোকোলজিক বা কিডনি সমস্যার কারণেও কিন্তু আমাদের এ ধরনের ব্যথা হতে পারে। আমাদের পিরিয়ডের সমস্যা থেকেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। তো লো ব্যাক পেইন নিয়ে কথা বললাম। এখন লো ব্যাক পেইনে আমাদের ক্যালিকার্পটা কিভাবে কাজ করে আমরা দেখি। তো এই যে আমি বললাম লো ব্যাক পেইনটা ব্যথাটা সঞ্চালিত হয়, সাথে কিন্তু সুই ফোটানোর অনুভূতি থাকে। তাহলে ক্যালিকার্প কিন্তু আমরা চিন্তা করব, রাতে লো ব্যাক পেইন বেশি হয় আমাদের রাস্টক্সে আছে, ল্যাকেসিসে আছে, এদের মতো কিন্তু ক্যালিকার্পের সুই ফোটানো সেন্সেশনটা থাকবে। আমি বারবার বলছি সুই ফোটানো সেন্সেশন থাকবে। এখন ক্যালিকার্পে প্রচন্ড কোমর ব্যথা আছে, আমাদের কিন্তু পালসেটিলায় এই সিমটমটি আছে। পালসেটিলার কোমর ব্যথায় আমরা মহিলারা বিশেষ করে বলি বাবা গো মাগো মরলাম গো বাঁচাও গো, এই ঠিক এইরকম ব্যথাটি কিন্তু আমাদের পালসেটিলায় আছে। কোমর থেকে শুরু করে পিছনের দিক থেকে হাঁটু পর্যন্ত ব্যথা থাকে, ব্যথাটি রাতে বেশি হয়। ল্যাকেসিস লাইকোপোডিয়ামের মতো কিন্তু ক্যালিকার্পেও সুই ফোটানো অনুভূতি থাকে। আর মানে আমি বলতে চাচ্ছি ল্যাকেসিস ও লাইকো মতোই আর কি ব্যথাটা থাকে, তবে ক্যালিকার্পে সুই ফোটানোর অনুভূতি থাকে এবং ল্যাকেসিসে কিন্তু তা থাকে না, এবং কোমর ব্যথায় তাদের প্রচন্ড ঘাম হয়। এখন আসুন ডিসপেপসিয়াতে। ডিসপেপসিয়াতেও কিন্তু আমাদের ক্যালিকার্প খুব ভালো কাজ করে। তাহলে ডিসপেপসিয়া কি অর্থাৎ অজীর্ণতা আমাদের জানতে হবে আগে, তারপরে আমরা পেশেন্টকে চিকিৎসা দিতে পারবো। কারণ কেউ এসে বলবে আর আপনি চট করে মেডিসিন দিয়ে দিবেন তা কিন্তু না, আগে রোগ সম্বন্ধে জানতে হবে তারপরে মেডিসিন দিতে হবে। তাহলে অজীর্ণতা যেটি আমরা বলি তাকে বাংলায় যাকে বলে সহজভাবে হজমের সমস্যা। তাহলে এমন একটা অবস্থা যেখানে খাদ্য হজমে বিঘ্ন ঘটে এবং পেটে নানা প্রকার অস্বস্তি দেখা দেয়। এটা একক কোনো রোগ নয়, বরং একটি উপসর্গ সমষ্টি বা সিনড্রোম। আর এই অজীর্ণতা কেন হয় অর্থাৎ ডিসপেপসিয়া কেন হয় বা এর লক্ষণগুলো কি যদি আমরা লক্ষণগুলো দেখি তাহলে দেখবো যে পেট ভার লাগছে, বুকে জ্বালা পোড়া করছে, ঢেকুর উঠছে, অল্প খেলেও পেটটা ভর্তি লাগছে, বমি বমি ভাব হচ্ছে, পেট ফাঁপা, গ্যাস হওয়া, পেটে ব্যথা, অস্বস্তি, বিশেষ করে উপরের পেটে এই যে অজীর্ণ ভাবটা
বেশি দেখা দেয়। আর অজীর্ণতার কারণগুলো কি তাহলে, যা আমাদের যে এটা হয় এটা কেন হয়, এটা কিন্তু আসলে আমাদের দোষেই হয়। যেমন ধরুন খাদ্যাভ্যাসের ভুল, আমরা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়ে ফেলছি, খুব দ্রুত খাওয়া বা অতিরিক্ত খেয়ে ফেলছি, সময় মতো খাবারটা খাচ্ছি না, এই কারণে কিন্তু অজীর্ণতাটা হয়। আবার মানসিক চাপ এবং উদ্বেগ যদি থাকে, যেমন ধরুন দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, হজমের সমস্যা বাধা সৃষ্টি করছে, ধূমপান করছি আমরা, মদ্যপান করছি, সেক্ষেত্রে তো অজীর্ণতা আসতেই পারে। আবার ধরুন কিছু ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন আমরা ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলছি, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, সে কারণেও কিন্তু আমাদের এই ডিসপেপসিয়ার সমস্যাগুলো হচ্ছে, আমাদের অজীর্ণতার সমস্যাগুলো মানে অহরহ হচ্ছে, খুব বেশি হচ্ছে। তো গ্যাস্ট্রিকের সমস্যা বা পাকস্থলীর অন্য কোনো রোগ, যেমন গ্যাস্ট্রিক আলসার, ইস্ট্রোসোফেজিয়াল মানে রিফ্লাক্স ডিজিজ, তারপরে হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ ইত্যাদি। তো আমাদের এই অজীর্ণতা ঠেকাতে শুধুই কি আমরা মেডিসিনটা প্রয়োগ করব? না, আমাদের ম্যানেজমেন্ট দিতে হবে। যেমন ধরুন সময় মতো পরিমিত খাবার খেতে হবে, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, খাওয়ার পরপরই শুয়ে চলা যাবে না, আমাদের যে মানসিক স্ট্রেস গুলো অর্থাৎ মানসিক যে চাপগুলো সেগুলো কমাতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, ধূমপান এবং অ্যালকোহল কিন্তু বর্জন করতে হবে। তো যাই হোক, ডিসলেক্সিয়াতে কিন্তু আমাদের ক্যালিক্যাব একটা দারুণ ভূমিকা আছে, কারণ এনারা মোটা প্রবণ, চর্বি প্রবণ। তো যেহেতু যারা চর্বি প্রবণ, মোটা প্রবণ, তাদের তো এই ধরনের সমস্যা হবেই, খেতে খেতে বেশি খেয়ে ফেলি। যেমন বয়স্ক ব্যক্তিদের যদি অজীর্ণ সমস্যা আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, আবার আমাদের লাইকোপেডিয়ামেরও কিন্তু আমাদের এই যে অজীর্ণতার সমস্যা আছে, যেমন কোনো কিছু খেলেই বায়ু নিঃসরণ মানে বায়ু নিঃসরণ হয়, কিছু খেলেই পেট ভরে যায় মনে হয়, এটা আমাদের লাইকোপোডিয়ামে আছে। পেটটা ফেটে যাবে, সাথে গা বমি বমি ভাব আছে, শুলে যদি, এবং এইসব এই সেম সিমটমে শুইলে যদি ভালো থাকে, অর্থাৎ আমি যে সিমটম গুলো বললাম এই সিমটমে শুইলে যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা সেখানে ক্যালিকার্পে চিন্তা করব। আর যদি বায়ু নিঃসরণ এবং মলত্যাগে যদি আপনারা ভালো বোধ করেন অথবা উপশম বোধ করেন, তাহলে কিন্তু সেটা ক্যালিকার্প নয়, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। আরো একটি লাইকোর সাথে মিল আছে, লাইকো টক বমি, দাঁত টক হয়, ক্যালিকার্পেও আছে আমাদের এই সিমটমটি। তবে সবসময় পেট ফুলে থাকে এমন, যদিও পেট ফুলে থাকে আমাদের ক্যালিকার্পে, তবে যদি ডান পাশে লিভার অঞ্চলে ব্যথা থাকে, সাথে সুই ফুটানো অনুভূতি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ক্যালিকার্পটি চিন্তা করব। তো ডিসপেপসিয়াতে ক্যালিকার্পে মলত্যাগের আগে তাদের সুই ফুটানো ব্যথা করে, অর্থাৎ মলত্যাগের আগে তাদের মলদ্বারে সুই ফুটানোর মতো ব্যথা করে। ডিসপেপসিয়া জনিত কারণে তার রক্ত আমাশয় দেখা দিলেও সেখানে কিন্তু আমরা ক্যালিকার্পে ভাববো, অর্থাৎ ক্যালিকার্প সেখানে অনেক ভালো কাজ করে। পাকস্থলীতে ক্যালিকার্পের একটি অদ্ভুত লক্ষণ আছে, সেটি হলো তার পেটের ভিতরে কিন্তু ভয় জমা হয়। এখন রোগী বলবে আপনারা ভয় পান অনেক কিছুকে, লোককে দেখে, একে দেখে, ওকে দেখে, কিন্তু আমি কিন্তু সেরকম ভয় অন্য কিছুকে দেখে পাই না। কারণ কি জানেন? কারণ আমার পেটের ভিতরেই সব ভয় লুকিয়ে থাকে। ব্যাপারটি এরকম, আমি বলছি, ক্যালিকার্পের রোগী যদি ভীত থাকে, তাহলে সবকিছু গিয়ে তার পাকস্থলীতে আঘাত করে, তখন তার পাকস্থলীর চর্ম স্পর্শ করা যায় না, তখন পাকস্থলীতে উৎকণ্ঠা, ভয় অথবা আশঙ্কা যাই বলুন না কেন, সেটি কিন্তু অনুভূত হয়। ক্যালিকার্পের রোগী কিন্তু পায়ের নিচেও একটা স্পর্শকাতরতা অনুভব করে, যেমন ধরুন একটু চাদরে পা লাগছে, সমস্ত শরীর তার শিহরণ দিয়ে উঠছে, অথচ তাদের জোরে চাপ দিলে কিন্তু কিছুই হয় না। এটা কিন্তু একটা অদ্ভুত লক্ষণ। বৃদ্ধ, শীর্ণ ও রক্তশূন্য লোকদের সমস্যায় কিন্তু উদারাময়ে একটি ভালো মেডিসিন আমাদের ক্যালিকার্প। রোগীর হজম শক্তি অনেক দুর্বল থাকে, সাথে অত্যন্ত পেট ফাঁপা এবং যকৃতে নানান রকম সমস্যা থাকে। যকৃতে সবসময় একটি চিনচিনে ব্যথা, সাথে ডান পাশে টাটানি ভাব থাকে আমাদের ক্যালিকার্পে। আর এই যকৃতে ব্যথাটি সূচ ফুটানো, আমি বারবার কিন্তু একই সিমটম বলছি, এবং অনেক স্পর্শকাতর হয়ে যায়। ডান দিকে শুইতে রোগীর অনেক কষ্ট হয়। আবার দেখুন, হৃদযন্ত্রের দুর্বলতা যদি থাকে, তাহলে আবার বাম দিকে শুতে পারে না। আবার ধরুন কোমরের ব্যথার জন্য কেউ চিত হয়ে শুতে পারে না। আবার মানে এরকম একটা কি যে একটা সমস্যা ক্যালিকার্পের রোগী, মানে কোনোভাবেই সে শুতে পারে না। আবার দেখুন ক্যালিকার্প যে আরো একটি সিমটম আছে, যেমন পুরাতন উদারাময়ে যদি ভুগতে থাকে, ক্যালিকার্পের রোগী দুই ভুরুর নিচে শোথ দেখা যায়, অর্থাৎ
পানি জমা ফোলা ফোলা ভাব দেখা যায়। তো ভুরুর শুরুতেও কিন্তু তাদের সোঁতটা থাকে, অর্থাৎ ফোলা ভাব দেখা যায়। তবে এই ফোলা ভাবটি কিন্তু কখনোই ভালো সিমটম নয়। এই অবস্থায় আপনাদের বিশেষ বিশেষ সাবধানে ক্যালিকার্বের রোগীকে ট্রিটমেন্ট করতে হবে। আমরা এখন মেল ডিজিজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বায়োলজিক্যাল ডিমান্ড গুলো অত্যন্ত বেশি থাকে, যেমন ইন্ডিয়াম মেটালিকাম, তারপরে অ্যাগনাস কাস্ট, অ্যাসিড ফস, অ্যানাকার্ডিয়াম, সেলেনিয়াম এদের মতো। কিন্তু এত ডিমান্ড থাকা সত্ত্বেও স্ত্রী সহবাসে অল্প সময়ের মধ্যে তাদের দুর্বলতা শুরু হয়, অর্থাৎ খুব কম সময় দিতে পারে এবং দ্রুত সিমেন পাস হয়ে যায়। তারপর এরা প্রচন্ড দুর্বল হয়ে যায়। এমনও হয়, এই ধরনের পেশেন্টের এমনও আছে যে তারা 2-1 দিন পর্যন্ত তাদের ভিতরে দুর্বলতার কারণে একটা কাঁপুনি ভাব থাকে। এরা হচ্ছে ইন্ডিয়াম মেটালিকাম, অ্যাগনাস কাস্ট, অ্যাসিড ফস, অ্যানাকার্ডিয়াম, সেলেনিয়াম এদের মতো। এদের একটা সমস্যা আছে, কারণ এরা অতীতে অতিরিক্ত মাস্টারভেশন অর্থাৎ ক্ষয়ের ইতিহাস থাকে, এই জন্যই কিন্তু তারা এত দুর্বল থাকে। ক্যালিকার্বের আরো একটি লক্ষণ হলো সহবাসের পর এদের অত্যাধিক কোমর ব্যথা করে, এবং সাথে আরো একটি লক্ষণ আছে, সেটি হচ্ছে তাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। আফটার ডিসচার্জ আমাদের ঝাপসা হয়ে আসে কিন্তু অ্যাসিড ফসের, অর্থাৎ অ্যাসিড ফসেরও কিন্তু এই ডিসচার্জের পর চোখে ঝাপসা দেখে। আরো একটা মজার বিষয় হচ্ছে আমাদের লাইকোপোডিয়াম কিন্তু ডিসচার্জের পর ঘুমিয়ে পড়ে, আর আমাদের ক্যালিকার্ব বলে প্রচন্ড কোমর ব্যথা এবং সাথে আমি ঝাপসা ঝাপসা দেখি। সহবাসের পর তাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা করে। আমাদের ক্যালিকার্বের অ্যাগারিকাস, মস্কুরাস, লাইকো, কোনিয়াম, ক্যালকেডিয়া কার্ব, সাইলেশিয়া, সিপিয়া এদেরও কিন্তু হাঁটু ব্যথা করে, কোমরেও ব্যথা করে, সাথে কিন্তু ঝাপসা ঝাপসা দেখে। তো ক্যালিকার্বের মেল ডিজিজে জননেন্দ্র সংক্রান্ত কিন্তু আরো অনেক রোগও হয়। তবে ধরুন আমাদের এই আরেকটা রোগের কথা বলছি আমি, যেমন অন্ডকোষে অস্বস্তি, অন্ডকোষে চুলকানি, চিরিক মেরে ওঠা, চিরিক মারে ব্যথা, এরকম বিরক্তকর অনুভব কিন্তু ক্যালিকার্বের পেশেন্টদের থাকে। আর এই শুধুমাত্র এই অন্ডকোষের এই অস্বস্তি, চুলকানি, চিরিক মারা ব্যথা, এই কারণে তাদের মাইন্ডটা তারা অন্য কোথাও কাজে লাগাতে পারে না। তাদের এই জননেন্দ্রের দিকে তাদের সব সময় মাইন্ডটা ঠিক ওই দিকেই শুধুমাত্র কনভার্ট হয়ে থাকে। আচ্ছা, ফিমেল ডিজিজের ক্ষেত্রে আমরা যদি যাই, তাহলে ফিমেল ডিজিজে অ্যাভারশন টু সেক্স, অর্থাৎ সেক্সে তাদের অনীহা। এখন সিপিয়া, পালসেটিলা, ন্যাকটামিওর, গ্রাফাইটিস, প্লাটিনাম এদেরও সহবাসে অনীহা। এদের মতো ফিমেলদের ক্ষেত্রে যদি আপনি দেখেন, এদের আর কি ভেজায় না, শুষ্ক থাকে, ঠিক আছে। তবে ভেজা থাকা সত্ত্বেও যদি প্রচন্ড ব্যথা অনুভব করেন, অনেক মেডিসিনই আছে, যেমন ড্রাই ভাবের কারণেও তারা ব্যথা অনুভব করেন, আবার ভেজা ভাবের কারণেও তারা ব্যথা অনুভব করেন। সিফিয়া, ন্যাকটাম, গ্রাফাইটিস, প্লাটিনাম, পালসেটিলা কিন্তু এদের ভেজায় না, ড্রাই হয়। কিন্তু আমাদের ক্যালিকার্ব কি বলছে? আমাদের ক্যালিকার্ব বলছে আমাদের ভেজায় না, ড্রাই নয়, তারপরেও আমরা প্রচন্ড ব্যথা অনুভব করি। তাহলে লক্ষ্য করলে কি দেখা যাবে জানেন? এ ধরনের ব্যক্তিদের মাসিক স্রাব দেরিতে হয় এবং পরিমাণে অল্প হয়। রক্ত এবং আমি বলতে চাচ্ছি রক্তবর্ণ, এই যে মাসিক স্রাবের কালারটা, এদের রক্তবর্ণও হয় না, আবার কালো বর্ণও হয় না। তাদের মাসিক স্রাবের কালারটা একটা সাদা সাদা ভাব হয়। এরকম অনেক রোগী কিন্তু আপনারা পাবেন। মাসিক স্রাব হওয়ার পরেও তাদের প্রচন্ড কোমর ব্যথা, সেখানে কিন্তু আমরা ক্যালিকার্বকে চিন্তা করতে পারি। তো মাসিক চলাকালীন কিন্তু ক্যালিকার্ব অনেক ভালো থাকে। এই লক্ষণে কিন্তু আমাদের ন্যাকটামিওর ফার্স্ট গ্রেডে আছে। আমাদের ন্যাকটামিওর কি বলে জানেন? আমার যত অসুখই থাকুক না কেন, মাসিক চলাকালীন আমি কিন্তু খুব ভালো থাকি। যদি দেখেন ন্যাকটামিওর ব্যর্থ হয়েছে, তাহলে কিন্তু একবার ক্যালিকার্বকে চিন্তা করতে পারেন সেম সিমটমে। আবার কখনো দেখা যায় মাসিকের আগে, মাসিক চলাকালীন, মাসিকের পরে কোমর ব্যথা, আমাদের ম্যাককার্ব, কিওজোট, ল্যাকেসিস, কস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, অ্যামন কার্ব এদের মতো। কখনো কখনো দেখবেন যে এদের মাসিক স্রাব বন্ধ হয়ে কোমর ব্যথা করে, সিপিআর মতো, সেখানেও কিন্তু আমরা ক্যালিকার্বকে চিন্তা করব। যদি দেখি প্রচন্ড পরিমাণে লিউকোরিয়া আছে, হলুদ বর্ণের, আমাদের ক্রিওজোট, সিপিয়া, সালপার এদের মতো, এবং সাথে ইচিং থাকে, সেখানেও কিন্তু আমরা ক্যালিকার্বকে ভাবতে পারি। তো এই ছিল মেল আর ফিমেল ডিজিজ। এখন আমরা একটু নিউমোনিয়াতে যাব।
তো নিউমোনিয়াতে যাওয়ার আগে আমরা দেখব নিউমোনিয়াটা কি। আমি আগেই বলেছি, আগে রোগ সম্পর্কে জানতে হবে, তারপর আপনি মেডিসিন দিবেন। তো নিউমোনিয়া হলো একটি সংক্রমণজনিত ফুসফুসের রোগ, যেখানে ফুসফুসের ছোট বায়ু থলিগুলো তরল, পুঁজ বা শ্লেষ্মায় ভরে যায়, ফলে অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি হয় এবং শ্বাসকষ্ট, জ্বর ও কাশির মতো লক্ষণ দেখা দেয়। এখন নিউমোনিয়ার কারণ বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে, যেমন বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা হতে পারে, ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে, যেমন ভাইরাস, যেমন আর কি ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, যেমন RSV, COVID-19, এসবের কারণেও হতে পারে। ছত্রাক দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে হয়। যাদের ঝুঁকিটা বেশি থাকে নিউমোনিয়াতে আপনারা জানেন, সেটি হচ্ছে 5 বছরের নিচে বয়স্ক, অর্থাৎ 65 বছরের উপরে হাঁপানি, ডায়াবেটিক্স বা হার্টের রোগে ভোগা ব্যক্তিগুলোর কিন্তু নিউমোনিয়া বেশি হয়। তার সাথে যারা ধূমপান করেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ধরেন এইডস এর রোগী, কেমোথেরাপির রোগী, এনাদের কিন্তু খুব সহজেই নিউমোনিয়াটা আক্রান্ত হতে পারে। এখন নিউমোনিয়া আক্রান্তের লক্ষণগুলো আপনি বুঝবেন কিভাবে? যেমন কাশি যদি হয় তাহলে শ্লেষ্মা সহ অথবা শ্লেষ্মা ছাড়া হতে পারে, জ্বর ও ঠান্ডা লাগতে পারে, বুকে ব্যথা, শ্বাস নেওয়ার সময় বাড়ে, শ্বাসকষ্ট, হাঁপানি, দ্রুত শ্বাস নেওয়া, দুর্বলতা, অবসাদ ইত্যাদি যদি লক্ষণ দেখেন তাহলে কিন্তু এটি নিউমোনিয়ার লক্ষণ। শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে তারা খুব দ্রুত শ্বাস নেয়, নাক মুখ ফুলে ওঠে, খেলাধুলা করে না, তারা নিস্তেজ হয়ে বসে থাকে, খাবার দাবারে অনীহা করে এবং তারা অচেতন ভাবে পড়ে থাকে। বয়স্কদের ক্ষেত্রে তাদের অচেতন একটা ভাব থাকে এবং অতিরিক্ত দুর্বলতা কাজ করে। তো প্রতিরোধ যদি আমরা বলি যে এই প্রতিরোধ তো করতে হবে, আপনি কি শুধুই কি প্রতিরোধটা কি আপনি মেডিসিন দিয়ে করবেন? না, সচেতন হতে হবে। যেমন ধূমপান বন্ধ করতে হবে, ঠান্ডা ও ফ্লু হলে বিশ্রাম নিতে হবে, নিয়মিত আমাদের হাত ধোয়ার অভ্যাস করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। তা না হলে যে জটিল সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না। তাহলে জটিল সমস্যাগুলো কি? যেমন ধরুন চিকিৎসা যদি না করা হয় কিংবা অবহেলা করা হয় তাহলে কিন্তু ফুসফুসে পুঁজ জমা, শ্বাসজনিত ব্যর্থতা, প্লুরাল অ্যাফিউশন বা ফুসফুসের চারপাশে তরল জমা, মৃত্যু ঝুঁকি, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। তবে সাবধানের সঙ্গে থাকলে আমরা এটা কিন্তু এড়িয়ে যেতে পারি। বাসায় বেশি বেশি তরল খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া, ঠান্ডা বাতাস এড়িয়ে চলা, এই সমস্ত যদি আমরা অ্যাভয়েড করে চলি তাহলে কিন্তু আমরা নিউমোনিয়াটা প্রতিরোধ করতে পারি। শুধু মেডিসিন নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাটাও আমাদের দিতে হবে। আমি এই জন্য এগুলো আলোচনা করলাম। তো যাই হোক, নিউমোনিয়াতে ছোট বড় যেই হোক না কেন, সে কিন্তু বলবে যে আমার বুকে সুই ফুটানোর মতো ব্যথা করছে, সে ব্যথাটি সামনে থেকে পিছনের দিকে সঞ্চালিত হচ্ছে, আমাদের ক্যালিকার্পের রোগী বলবে, এবং নিউমোনিয়ার রোগী সহজে কফ উঠাতে পারবে না। আমাদের অ্যান্টিমটাটের মতো, আমাদের অ্যান্টিমটাট বলে আমার সহজে কফ ওঠে না, শ্বাসকষ্ট হয়, শুলে আমার শ্বাসকষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর আমাদের ক্যালিকার্প বলে আমার বুকে সুই ফুটানো ব্যথা করছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমার কফ উঠছে না, কিন্তু আমার যে পাশে ব্যথা আমি সে পাশে শুতেও পারি না। এ কথা বলবে, আমরা সেখানে কিন্তু যারা আর কি এই কথাগুলো বলবে আমরা কিন্তু সেখানে ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। প্রেশার অ্যাপ্লিকেশনে যদি ভালো থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের ব্রায়োনিয়া আসবে। ব্রায়োনিয়ার সাথে একটি মিল আছে, ক্যালিকার্পের ব্রায়োনিয়া বলবে আমারও পেইন আছে, আমারও সুচ ফুটানোর মতো অবস্থা আছে, তবে ব্রায়োনিয়া বলবে আমাকে কিন্তু চাপ দিলে আমি খুব ভালো থাকি। আর আমাদের ক্যালিকার্প কি বলবে জানেন? আমাদের ক্যালিকার্প বলবে আমার ব্যথায় চাপ দিলে আমি সহ্য করতে পারি না, এমন কি আমার যে পাশে ব্যথা সে পাশে আমি শুতেও পারি না, আমি শুইলে আমার ব্যথা হয়, আমার শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। এসব সিমটমে কিন্তু আমরা নিউমোনিয়াতে ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। তবে শারীরিক গঠন, মানসিক সিমটম একটু আগে আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো মিলিয়ে কিন্তু আমরা ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে সামান্য ঠান্ডা লাগলে তাদের শ্বাসকষ্টে হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, তো সামান্য রোগ মানে এই ধরনের রোগীদের ঠান্ডা লাগলে তাদের শ্বাসকষ্ট, বুকে ব্যথা হয়, কফ ওঠে না, কফ যদিও বা উঠে থাকে সেটি খুব দুর্গন্ধযুক্ত কফ হয়, তাহলে আমরা কিন্তু সেখানে ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি ক্যালিকার্পের রোগীগুলো সর্দিতে আক্রান্ত, যেমন কিছু রোগী বলে যে আমি বাহিরে গেলাম, এসে ড্রেস চেঞ্জ করতে করতে আমার সর্দি লেগে গেল,
তাহলে বলুন তো কি অবস্থা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তারা উন্মুক্ত বাতাসে ভালো থাকে এবং বদ্ধ ঘরে তাদের কিন্তু ঠান্ডাটা বাড়ে, নাক বন্ধ হয়ে যায়। এই হলো অবস্থা। তাহলে ক্যালিক্যাপ কি বলছে আমি আবার বলি। আমার আক্রান্ত স্থান, চেপে শুয়ে থাকতে পারি না, গলা বুক শুকিয়ে যায়, শুষ্ক কাশি, রাত্রিকালীন ঘাম হচ্ছে এবং নাক বন্ধ হয়ে যায়, যেটি আমাদের ক্যালিসালফেও আছে, সিপিয়াতে আছে এবং ড্রাই কফ হতে পারে, সেটি কিন্তু আবার ব্রায়োনিয়াতেও আছে, আমাদের ড্রসেরায় আছে, স্পঞ্জিয়াতেও আছে। কিন্তু এরা বলছে আমার বুকে ব্যথা করে না, কিন্তু ক্যালিকাপ বলছে আমার বুকে প্রচন্ড ব্যথা করে এবং ব্যথা পিছনের দিকে ধাবিত হয় এবং ক্যালিকার্পের রোগী যখন শ্বাসকষ্ট হয় তখন সামনের দিকে ঝুঁকলে সে আরাম বোধ করে। তাহলে কিন্তু আমরা সেখানে অবশ্যই ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। এবার আসুন হৃদযন্ত্রের ক্ষেত্রে, অর্থাৎ হৃদযন্ত্রের রোগ লক্ষণে যদি আমরা দেখি, তাহলে হৃদযন্ত্রের লক্ষণ নিয়ে আমরা কিছু কথা বলবো আগে। দেখেন, হৃদযন্ত্রের মানে হৃৎপিণ্ডের প্রদাহে অর্থাৎ এন্ডোকার্টাইটিস এবং পেরিকার্ডাইটিস রোগের সুচফুটানোর মতো অনুভূতিতে কিন্তু আমাদের এই ক্যালিকাপটি ব্যবহৃত হয়। তাহলে পেরিকার্ডাইটিস বলতে আমরা কি বুঝি, আমরা একটু বলি। পেরিকার্ডাইটিস বলতে বোঝায় হৃৎপিণ্ডের বাহিরের ঝিল্লি বা পেরিকার্ডিয়ামের প্রদাহ। হৃৎপিণ্ড একটি হচ্ছে আমাদের শক্ত আবরণ, যেটা পেরিকার্ডিয়াম দিয়ে ঘেরা থাকে। যখন সেই আবরণে প্রদাহ বা জ্বালা হয় তখন তাকে পেরিকার্ডাইটিস বা হৃৎপিণ্ডের আবরণের প্রদাহ বলা হয়। আমরা যদি লক্ষণ সমূহ দেখি যে বুঝবো কিভাবে, তাহলে দেখা যাবে বুকের মাঝখানে বা ডান পাশে কিন্তু তীব্র ব্যথা হয়, আর ব্যথার বেশিরভাগ শ্বাস নেওয়ার সময় বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, জ্বর হয়, দুর্বলতা হয়। কেন হয় সেটা বলছি। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়, হৃদযন্ত্রের আঘাত বা চোট লেগে হয়, শারীরিক অটোইমিউন রোগ যেমন রিউমেটিক আর্থ্রাইটিস বা হার্ট অ্যাটাকের পর হয় আমাদের হচ্ছে এই পেরিকার্ডাইটিস। সেখানে কিন্তু আমাদের ক্যালিকার্প খুব ভালো কাজ করে। তো এন্ডোকার্টাইটিসটা কি? এন্ডোকার্ডাইটিস হচ্ছে বলতে আমরা হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ আস্তরণ যা এন্ডোকার্ডিয়ামের প্রদাহকে বোঝায়। এটা একটি গুরুতর রোগ যা সাধারণত ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা কিন্তু সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ডের বাল্বগুলোকে তারা খুব সহজেই আক্রান্ত করে। তো এটা হচ্ছে আমার এন্ডোকার্টাইটিস নিয়ে বুঝাইলাম। তো হৃদযন্ত্রের রোগ লক্ষণে আপনারা এই কিন্তু এই ক্যালিকার্পকে খুব ভালোভাবে আপনারা চিন্তা করতে পারেন। তাহলে আমরা যদি দেখি যে এই ক্যালিকার্পের রোগীরা বলছে যে আমার হাড়টা খুব দুর্বল এবং সে বলে আমি খুব বেশি পরিশ্রম করতে পারি না, আমি খুব বেশি পরিশ্রম করতে পারি না, খুব বেশি হাঁটতে পারি না, আমি কাজ করতে পারি না এবং খুব সহজে হাঁপিয়ে উঠি। কার্ডিয়াক জনিত কারণে শ্বাসকষ্ট এবং এই ধরনের রোগীগুলো স্লো হাঁটে, বাম পাশে সুই ফুটানোর মতো ব্যথা থাকে। যখন ব্যথা করে তখন কিন্তু তারা চুপ করে শুয়ে থাকতে পছন্দ করে, ঠিক আমাদের ব্রায়োনিয়ার মতো। ক্যালিকার্পের হৃদযন্ত্রের দুর্বলতায় অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, কার্ডিয়াক অ্যাজমা, যেখানে আপনি দেখবেন যে সুই ফুটানোর মতো ব্যথা, পরিশ্রম করতে পারছে না, স্লো মোশনে হাঁটাহাঁটি করছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ক্যালিকার্পকে একবার চিন্তা করতে পারেন। কার্ডিয়াক ড্রপসি, আমরা জানি ড্রপসিটা যখন আসে শরীরে তখন পা থেকে আসে। তাহলে কার্ডিয়াক ড্রপসি পা থেকে ফলে এবং যদি কোনো রোগীর কার্ডিয়াক ড্রপসি দেখা দেয় এবং যদি কোনো রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়, যদি কোনো রোগীর বুকে ব্যথা করে, সাই সাই শব্দ হয় এবং ভোর ৩টার সময় যদি রোগ লক্ষণগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, এ ধরনের রোগীকে কিন্তু আপনি ক্যালিকার্প চিন্তা করতে পারেন। কার্ডিয়াক রোগীর ক্ষেত্রে আরেকটি প্রবলেম আছে, তাদের কিন্তু ভার্টিগো প্রবলেমটা দেখতে পাওয়া যায়। এই ভার্টিগো প্রবলেমটা হচ্ছে অর্থাৎ তাদের মাথা ঘোরে, তাদের ঘাড় ব্যথা করলেও কিন্তু তাদের মাথা ঘোরে, লাইক কোনিয়াম, অ্যাসিড ফস এদের মতো। এবং সেই সাথে যদি দেখেন অন্যান্য সিমটমে, তাহলে দেখুন এই ধরনের রোগীরা কানে এক ধরনের শব্দ হয়, যেমন কোনো কিছু ভাঙলে গড়গড় শব্দ, এবং যেমন এই সমস্যাগুলো কিন্তু আমাদের গ্রাফে আছে। গ্রাফের একটা সমস্যা আছে, রোগীরা কানে একটু বেশি শুনে, এরা দূর থেকেও শুনতে পায় এবং এই ধরনের রোগীগুলো কখনো কখনো বাঁশি বাজার মতো শব্দ শুনতে পায়, তাহলেও কিন্তু সেখানে আপনি ক্যালিকার্পকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর সকালে মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্তক্ষরণ হয়,
তাহলে যেমন ধরেন আমাদের এই সিমটমটি কিন্তু আমাদের এমন কার্ভে আছে, টেলিকার্ভে আছে, এবং আমাদের আর্নিকাতেও কিন্তু আছে। এছাড়া তার মুখে যদি দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধ করে, মুখের স্বাদও যদি দুর্গন্ধ হয়, যেমন অ্যানাকার্ডিয়াম, নাক্স, আর্সেনিক এদের মতো, সেখানেও কিন্তু আপনি ক্যালিকার্পে চিন্তা করতে পারেন। লিভার অঞ্চলে যদি খোঁচা মারার মতো ব্যথা হয়, ঠান্ডা বাতাস শরীরে লাগলে যদি অ্যাগ্রাভেশন হয় এবং সালফারের মতো আক্রান্ত স্থানে গরম এবং জ্বালাবোধ অনুভূত হয়, সেখানে কিন্তু আমরা ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। আমরা অনেকেই খেতে বসলে হয় কি, হঠাৎ করে শ্বাসনালীতে খাবারটি আটকে যায়, আমরা সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করি। তো সেক্ষেত্রে যদি খাদ্যনালী সংকুচিত হয়, সেখানেও কিন্তু আমরা ক্যালিকার্পে চিন্তা করতে পারি। এবং রোগী বলে যে আমার ঠান্ডা গরম কোনোটি সহ্য হয় না, আমার দাঁতেও ঠান্ডা গরম খাবার লাগলে পেইন হয়, সেখানেও কিন্তু আমরা ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। তো ক্যালিকার্পের আরো একটি জায়গা আছে, সেটি হচ্ছে আমরা অর্শের সমস্যা, অর্থাৎ অর্শ রোগেও কিন্তু আমরা ক্যালিকার্পকে চিন্তা করতে পারি। তাহলে অর্শরোগটি কি? অর্শরোগ হচ্ছে মলদ্বারের ভেতরে বা বাইরের অংশে রক্তনালী ফুলে হওয়ার, মানে রক্তনালী ফুলে যাওয়ার একটা অবস্থা, যেটা ব্যথা, রক্তপাত বা অস্বস্তির কারণ হতে পারে। এটা খুব সাধারণ একটা রোগ, যে কোনো বয়সে হতে পারে, তবে সাধারণ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেশি হয়। তো অর্শরোগ কিন্তু দুই ধরনের হয়, একটা অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের দিকে থাকে, আর একটি বাহ্যিক অংশ অর্থাৎ বাহিরের দিকে থাকে। অভ্যন্তরীণ অংশ যেটা মলদ্বারের ভিতরের অংশ হয়, সেটা সাধারণত ব্যথা হয় না, তবে মলের সঙ্গে রক্তপাত হয়, অনেক সময় মলত্যাগের সময় বাইরে বেরিয়েও আসতে পারে। আর বাহ্যিক যেটা, সেটা হচ্ছে মলদ্বারের বাইরের অংশে হয়, ব্যথা ও চুলকানি হয় এবং ফলে কখনো রক্ত মানে জমে গিয়ে থ্রম্বোসড হেমোরয়েড হতে পারে। অর্শরোগের কারণসমূহ আমরা অনেকেই জানি: দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অতিরিক্ত মলত্যাগের পর চাপ, দীর্ঘ সময় বসে থাকা, বিশেষ করে টয়লেটে যদি আপনি বসে থাকেন, গর্ভাবস্থায় অথবা অর্থাৎ পেটের প্রসবের সময় পেটের চাপ বৃদ্ধির কারণে অতিরিক্ত ওজন, হরমোন পরিবর্তন, কম ফাইবারযুক্ত খাদ্যাভ্যাস। এবং অর্শরোগের উপসর্গ যদি আমরা দেখি, যে আমরা কি করে বুঝবো যে আমাদের অর্শরোগ হয়েছে, তাহলে দেখবেন মলের সঙ্গে তাজা রক্ত পড়ছে, মলদ্বারে ব্যথা বা জ্বালা করছে, চুলকানি বা অস্বস্তি, অর্শ ফুলে ওঠা বা ফোলা অংশ অনুভূত হওয়া, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ লাগা। তো আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা এই অর্শরোগ থেকে দূরে থাকতে পারি। যেমন ধরেন আমাদের জীবনধারাগুলো পরিবর্তন করতে হবে, যেমন উচ্চ ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল, গোটা শস্য খাওয়া, প্রচুর পানি পান করা ইত্যাদি করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, কোষ্ঠকাঠিন্য হলে তা নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং টয়লেটে কিন্তু আমাদের দীর্ঘ সময় বসে থাকা যাবে না। তাহলে কিন্তু আমরা এই অর্শপীড়ায়, শুধু মেডিসিন না, আমরা অর্শপীড়া থেকেও কিন্তু দূরে থাকতে পারি। তো অর্শপীড়ায় আমাদের ক্যালিকার্প কি বলছে দেখুন: অর্শপীড়ায় প্রচন্ড টাটানি হয়, সুই ফুটানোর মতো ব্যথা, প্রচুর রক্তপাত, কোমরে ভীষণ ব্যথা, অর্শের বলিগুলো ভীষণ জ্বালা এবং প্রচন্ড স্পর্শকাতরতার জন্য রোগী প্রচুর কষ্ট পায়। যার কারণে কি করে, এরা হাঁটার সময় রোগী পা ফাঁক করে হাঁটে, শুলে চিত হয়ে মানে যদি শোয় তাহলে চিত হয়ে শোয়, পা দুটি ফাঁকা করে উপরের দিকে তুলে রাখে। কেন রাখে জানেন? কারণ যাতে তার এই যে অর্শের বলিগুলো যেগুলো বাহিরে থাকে, পরস্পর গায়ে যেন না লাগে, কারণ তাদের একটুতেই প্রচন্ড ব্যথা অনুভব করে। মলত্যাগের সময় কিন্তু এই যন্ত্রণাগুলো আরো ভীষণভাবে বাড়ে, প্রায় তাদের কোষ্ঠবদ্ধতা থাকে, গুটলে মল বাহির করতে সমস্যা হয় এবং মলের বেগ দিলে যন্ত্রণা আরো বাড়ে। কিন্তু তাদের বেগ না দিয়েও তো উপায় নেই, কারণ তাদের কোষ্ঠবদ্ধতা কাজ করে। এই জ্বালা নিবারণের জন্য তারা কি করে জানেন? এই জ্বালা নিবারণের জন্য কিন্তু তারা ঠান্ডা পানির মধ্যে বসে থাকে, কারণ ঠান্ডা পানিতে বসলে তাদের উপশম হয়। মূত্রনালী হতে যদি প্রচুর পরিমাণে ঘন শ্লেষ্মা যদি বের হয়, তার সাথে যদি প্রচুর জ্বালা থাকে মলত্যাগকালে, মূত্রত্যাগকালে, অর্থাৎ মূত্রত্যাগকালে এবং মূত্রত্যাগের পর মূত্রনালীতে যদি জ্বালা করে এবং মূত্র যদি ধীরে ধীরে নির্গত হয়, সেখানেও কিন্তু আমাদের ক্যালিকার্প খুব ভালো কাজ করে। তো ক্যালিকার্পের আলোচনা প্রায় শেষ। তো আমরা যদি বৃদ্ধি দেখি, তাহলে সহবাসের পরে শীতল অবস্থায় রাত 3টা থেকে 5টায় অর্থাৎ ভোর রাতে বিশ্রামে
আক্রান্ত পাশ চেপে শুলে আহ, তারপরে হচ্ছে সন্ধ্যার পর উষ্ণ পানি পানে চাপ প্রয়োগে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্যুপ কিংবা কফি পান করলে, আর যদি উপশম দেখি তাহলে গরম জলবায়ুতে দিনে চারিদিকে চলাফেরা করার সময় নির্মল বায়ুতে উত্তাপে শীতল পানি পানে এবং টিপলে, সব ক্ষেত্রে টিপলে না, কিছু কিছু ক্ষেত্রে টিপলে। এখন আমি এতক্ষণ ক্যালিকার্প নিয়ে আলোচনা করলাম। আমি আবারও বলছি, আই নো দ্যাট অল অফ ইউ আর এক্সপার্ট অ্যাবাউট ক্যালিকার্প। আমি তারপরেও আবার একটু বললাম, যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু নতুন আলোচক, ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল করতে করতে হয়তো একদিন শিখে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ রেহেনা পারভিন পদ্মা ম্যামকে। সময়টা কখন অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারিনি। ম্যাম যখন শেষ করলেন, আরে 9টা বেজে গেল, ঘড়ি দেখি 9টা বেজে 4। কখন যে টাইমটা শেষ হয়ে গেল আলোচনা শুনতে শুনতে বুঝতেই পারিনি। অসাধারণ মনোমুগ্ধকর আলোচনা, প্রত্যেকটা কথা শোনার মতন, প্রত্যেকটা কথা মনে রাখার মতন, প্রত্যেকটা আলোচনার প্রত্যেকটা কথার সুন্দর সাবলীল ভাবে উনি আমাদের মাঝে বলেছেন, যা আমাদের বোধগম্য। না বোঝার মতন কোনো কথা এখানে ছিল না। ধন্যবাদ ম্যামকে। হাফিজুর স্যার, না হাফিজুর না, উনি আমাদের কি রাফি স্যার। রাফি স্যার হাত তুলেছেন, কিছু বলবেন? হ্যাঁ, ম্যামের ক্লাসটা অসাধারণ হয়েছে। যে আমি আবার মানে কি নোট গুলো একটু আবার যদি ম্যাম একটু রিপিট করতেন, যে মূল মূল যে বিষয়গুলো একটু যদি আবার রিপিটেশন করতেন। আহ উনি লাস্ট দিকে একটু রিপিটেশন করেছিলেন, আবার যদি একটু 8-10টা লাইনে একটু কি নোট গুলো বলে দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। স্যার, ক্যালিকার্প মানে অবশ্যই সুই ফুটানো ব্যথা থাকবে। তারা প্রেশার অ্যাপ্লিকেশনে তারা কখনোই আরাম বোধ করে না, তাদের অ্যাগ্রাভেশনটা হয়। এই জিনিসগুলো আমাদের বেশি খেয়াল রাখতে হবে। সুই ফুটানো ব্যথা মানে অবশ্যই একাধিক সুই ফুটানো ব্যথাটাই থাকবে। এই সুই ফুটানো ব্যথাটা যদি আপনি পান, সাথে যদি অস্থিরতাটা থাকে, সেখানে আপনি ক্যালিকার্প চিন্তা করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। অনেক রাত হলো, কেউ কি আর কিছু বলতে চান? তাহলে আমরা ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি, অনেক সময় পার হয়েছে। ও, নাসিমা ম্যাম বলেছেন এখানে টাইমে 9:30। হ্যাঁ ঠিকই, অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান, তাই আমার টাইমে 9টা বেজে 4 বলেছি। আমরা সবসময় আধ ঘন্টা পিছিয়ে আছি, আপনারা এগিয়ে আছেন। থ্যাংক ইউ ম্যামকে ধরিয়ে দেওয়ার জন্য। আর আজকের মতন শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। আগামী ক্লাসের অপেক্ষা সাধারণ রইল সবার জন্য। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, শুভরাত্রি।